আজ আমরা 2026 সালে এমন একজন মানুষকে নিয়ে নির্মিত সিনেমার গল্প এক্সপ্লেন করব, যে শুধু একটা ইতিহাসই নয়, যার এক একটা স্টেপ, এক একটা গান আজও ইতিহাসের অংশ হয়ে রয়ে গেছে, যার নাম মাইকেল জ্যাকসন। কিন্তু তুমি কি জানো যে এই গ্ল্যামার, এই খ্যাতির পিছনে লুকিয়েছিল এক ভয়ঙ্কর একাকিত্ব? তা আজ আমরা দেখব সেই মানুষটার গল্প। আর এই মুভিটা অনেক শক্তিশালী এবং সিনেম্যাটিক স্টাইলেই তৈরি করা হয়েছে। তো বেশি কথা না বলে মূল গল্পে ফিরে যাই। তো গল্প শুরুর পূর্বে একটা মজার ফ্যাক্ট বলি যে এই মাইকেল চরিত্রে অভিনয় করেছে মাইকেল জ্যাকসনের বড় ভাইয়ের ছেলে, অর্থাৎ তার ভাতিজা জাফার জ্যাকসন। আর এই সিনেমাটি পরিচালনা করেছে জনপ্রিয় হলিউড পরিচালক অ্যান্টনি ফুকুয়া। আর তার পরিচালনার মধ্যে ট্রেনিং ডে, দ্য ইকুইলেজারের মতো সুপার হিট মুভিও রয়েছে। তবে এই সিনেমা নিয়ে কিন্তু বেশ অভিযোগও রয়েছে। সেটা হচ্ছে মাইকেল জ্যাকসনের যে অভিযোগগুলো ছিল, অর্থাৎ তার খারাপ যে দিকগুলো ছিল, সেগুলো কিন্তু এই সিনেমার মধ্যে ফুটিয়ে ওঠানো হয়নি। সিনেমার শুরুতে আমরা মাইকেল জ্যাকসনকে দেখতে পাই যে তারা একটা কনসার্টের জন্য এগিয়ে যাচ্ছিলেন। আর তার এই কনসার্টটা কোথায় ছিল এবং কিসের কনসার্ট ছিল সেটা আমরা খুব বিস্তারিত, খুব তাড়াতাড়ি জানতে পারবো। আসলে যখন এই কনসার্টের মধ্যে দিয়ে মাইকেল জ্যাকসন যাচ্ছে, তখন সে তার অতীতের সব কথা চিন্তা করছে, কিভাবে এই পজিশনে সে আসলো। তো এই অতীতের কাহিনী জানাতে আমাদেরকে অনেক আগে নিয়ে যাওয়া হয়। আর গল্প চলে 1966 সালে, যখন আমাদের জন্ম হয়নি, মানে বাংলাদেশের মুক্তিযুদ্ধেরও 7 বছর আগে। তো জায়গার নাম হচ্ছে আমেরিকান ইন্ডিয়ানার গ্যারি শহরে, যেখানে ছোট্ট একটা বাড়ির বাইরে কিছু বাচ্চারা খেলাধুলা করছিল। আর তখন মাইকেল জ্যাকসন তাদের দেখে খুবই খুশি হয়, সে আরো খেলতে চায়, কারণ সেও তো একটা ছোট ছেলে। কিন্তু মাইকেলের বাবা জোসেফ ছিলেন খুবই কঠোর, সে তো তাকে খেলতে দিতই না এবং তার ভাইদের সাথে সে দাঁড় করিয়ে দেয়। তো এখানে জানিয়ে রেখে যে মাইকেল জ্যাকসনরা মোট 5 ভাই ছিল। আর তাদের ওই 5 ভাইকে দিয়ে ওর বাবা একটা ব্যান্ড তৈরি করেছিল, আর সেই ব্যান্ডের প্র্যাকটিস করাচ্ছিল তার বাবা। তো যাই হোক, মাইকেল যখন গান গাইতো সে অনেক বেশি এক্সপার্ট ছিল। আর তাই ওর বাবা জোসেফ মাইকেলকে আরও ভালো করে ট্রেনিং দিচ্ছিল, যাতে ভবিষ্যতে সে খুবই ভালো গায়ক হয়ে উঠতে পারে। কিন্তু মাইকেলের মা এই বিষয়টা খুবই ভালোভাবে পছন্দ করে না, কারণ মাইকেল জ্যাকসনও তো একটা ছোট বাচ্চা, তারও মন চায় যে খেলাধুলা করতে, তারও তো অধিকার রয়েছে যে সে খেলাধুলা করবে এবং স্বাধীনভাবে জীবনযাপন করবে। কিন্তু তার বাবা জোসেফ অনেক কড়া মনের, তাই মাইকেল জ্যাকসন নিজের মতো করে কিছুই করতে পারে না। তো যাই হোক, রাতে সম্পূর্ণ পরিবার একসাথে খাবার খাচ্ছিল, আর তখন সবাই অনেক খুশি ছিল। আর তখন বাবা জোসেফ সবাইকে বলে উঠেছে, তোমাদের একে অপরের পাশে দাঁড়াতে হবে, কারণ তোমরা 5 ভাই একসঙ্গে একটা বারে পারফরমেন্স করার সুযোগ পেয়েছো। আর তখন তার মা ক্যাট বলে উঠেছে, মাইকেলের পড়াশোনা তো এখন অনেক বাকি আছে। বাট বাবা জোসেফ বলে যে ওইসব পড়াশোনা করে কি লাভ, তার চেয়ে গান গাইলে তো অনেক বেশি টাকা পাবে। তো সিরিয়াসলি সত্যি কথাই বলেছে। তো যাই হোক, একটা কিছু পেতে হলে আর একটা কিছু তো অবশ্যই ত্যাগ করতেই হবে। তা আমি চাই আমার ছেলেরা ফেমাস সিঙ্গার হোক। তো এখানে লক্ষ্য হচ্ছে বাকিরাও এই ব্যাপারে বেশ রাজি ছিল। তো এরপর তাদের বাবা জোসেফ মাইকেলকে বোঝায় যে কিভাবে গান গাইতে হবে এবং কিভাবে মিউজিকও বাজানো যায় এবং নাচতেও পারা যায়, এবং তাদের গ্রুপের নাম দেওয়া হয় জ্যাকসন 5। তার মানে তাদের এই পরিবারের নামের সাথে মিল রেখেই নামকরণ করা হয়েছে। যাই হোক, এরপর তারা ছোটখাটো ক্লাবে গিয়ে জ্যাকসন 5 নামে নিজেদের ড্যান্স পারফরমেন্স দেখাতে থাকে, এবং বারে যারা থাকতো তারা অনেকেই পছন্দ করত। তবে মাইকেলের একটা শখ ছিল, সে সবসময় পায়ের নাচ দিতে চাইতো এবং সে পা ঘুরিয়ে ঘুরিয়ে নাচতো। আর এই কারণে সবাই ওর পায়ের দিকে নজর রাখতো এবং এই পায়ের দিকে কয়েন ছুঁড়ে মারতো, মানে সবাই পায়ের জাদুটা খুব পছন্দ করত। তো যাই হোক, এরপর তারা সবাই যখন বাড়ি ফিরে আসে এবং রাতে ঘুমানো যাওয়ার জন্য রেডি হচ্ছিল, তখন তার বাবা জোসেফ সবাইকে প্র্যাকটিসের জন্য প্রস্তুত হতে বলে। পাশাপাশি সে মাইকেলের উপর অনেক রেগেছিল, কারণ সে মাইকেলকে বেশি নাচতে বা পা দিয়ে বেশি নাচতে বারণ করেছিল। কারণ সে যখন এই পা দিয়ে বেশি নাচে তখন সবার মনোযোগ ওর পায়ের দিকে চলে যায়। এই কারণে তার বাবা জোসেফ মাইকেলকে বেল্ট দিয়ে আক্রমণ করে এবং সবাইকে ট্রেনিং এর জন্য প্রস্তুত হতে বলে। এরপর আমরা দেখতে পাই যে মাইকেল কাঁদতে কাঁদতে ভেতরে চলে যায়, আর তখন তাদের মা ক্যাটও ছেলের জন্য কোনো কিছু করতে পারছিল না। এরপর আমরা ছুটির দিনে দেখতে পাই যে মাইকেল পিটার প্যানের গল্পের বই পড়তো, আর এই গল্পের মধ্যে যে শিশুতোষ বিষয়গুলো রয়েছে সেটাকে সে জীবিত ধারণ করত।
মানে ওর কাছে তো খেলাধুলা বা স্কুলে যাওয়ার মতো কোনো অপরচুনিটি ছিল না। তো যাই হোক, কিছুদিন পরে জ্যাকসন 5-এর সকল ভাইরা ধীরে ধীরে প্র্যাকটিস করছিল এবং তারা বর্তমানে মোটামুটি বড় হয়ে গেছে এবং তারা বিভিন্ন কনসার্টে পারফরমেন্স করার সুযোগও পেয়ে যাচ্ছে। তো ধীরে ধীরে মোটামুটি তারা ফেমাস হয়ে যাচ্ছিল। এরই মাঝে মাইকেল যখন টিভিতে নতুন নতুন নাচের স্টেপ দেখে, সে নিজে এইরকম পারফরমেন্স করার চেষ্টা করে, যার কারণে ওর বাবা অনেকবার মেরেও ছিল, কিন্তু তবু মাইকেল তার পারফরমেন্সে কোনো কমতি রাখতো না। এবং তাদের ব্র্যান্ড যখন জনপ্রিয় হতে লাগে আর তখন তাদের আস্তে আস্তে কিছুটা টাকা পয়সা হতে লাগে, অর্থাৎ তার মানে কিছুটা ধনী হতে লাগে। মাইকেলও পায়ে নাচার অনেকগুলো ড্যান্স স্টেপও শিখে নিয়েছিল। এরপর দেখানো হয় 1970 সালে, মানে আমাদের বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধেরও 1 বছর আগের ঘটনা, যেখানে রেগাল থিয়েটারে জ্যাকসন 5 ব্রাদার্স পারফরমেন্স করতে যাচ্ছিল। আর তখন মাইকেল এবং তার ভাইদের একটা দারুণ পারফরমেন্স দেখতে পেল এবং সেখানে লিড সিঙ্গার জ্যাকসন 5কে স্টেজেও দেখেছিল। তো সকল ছেলেরা যখন ভালো পারফরমেন্স করছিল, তো ওদের পারফরমেন্স দেখে খুশি হয়ে একজন দর্শক, যার নাম হচ্ছে সুজি, সে মাইকেলের বাবা জোসেফকে তার স্টুডিওর একটা কার্ড দেয় এবং বলে যে তুমি আমার স্টুডিওতে আসতে পারো। আর এর কয়েকদিন পরে জোসেফের সঙ্গে দেখা হয় ব্যারি গ্রুডি নামে একজন দর্শকের সঙ্গে, যিনি একজন বড় মিউজিক প্রডিউসার, আর সুজি মূলত তারই অ্যাসিস্ট্যান্ট ছিল। এরপর ব্যারি মাইকেল জ্যাকসনকে অফার দেয় যে তোমার একটা গান রেকর্ড করব আমরা, কিন্তু তোমাকে স্লোগান গাইতে হবে। স্লোগান মানে হচ্ছে একক গান। তো এটা শুনে মাইকেল একটু নার্ভাস হয়ে যায়, বাট তখন ব্যারি মাইকেলকে বলে যে তুমি নিজের মতো ফ্রি হয়ে নাচবে এবং গাইতে পারবে, মানে তুমি ইচ্ছা মতো নেচে নেচে গাইতে পারবে। আর তখন মাইকেল ওখানে নাচতে নাচতে গান করছিল। তো ব্যারি ওর বয়স শুনে পুরো মুগ্ধ হয়ে যায় আর সে মাইকেলের মধ্যে একটা বড় তারকার ছায়া দেখতে পায়। তারপর ব্যারি মাইকেল জ্যাকসনকে বলে যে তুমি ভবিষ্যতে পুরো ওয়ার্ল্ডের একটা বড় তারকা হয়ে উঠবে, এবং সিরিয়াসলি এই কথাটাই সত্যি হয়। তো এটা শুনে মাইকেল অনেক খুশি হয় আর তখনই ব্যারি মাইকেলকে স্টুডিওতে কিভাবে মিউজিক বানানো হয় সেটাও শেখায়, যাতে ও মিউজিকের ব্যাপারটাও গভীরভাবে বুঝতে পারে। আর তখন ওখানে মাইকেলের বাবা জোসেফ তাকে বাড়ি নেওয়ার জন্য আসে, আর বাড়ি যাওয়ার আগে মাইকেল বাড়িকে হাক করে, যেটা ওর বাবা একদমই পছন্দ করে না। আর এরপর আমরা দেখতে পাই যে মাইকেলের জন্য প্রথম গানটা শ্যুট করা হচ্ছিল আর তারপরে সেই গানটা লঞ্চ করে। তো এরপর মাইকেল তার ভাইদের সঙ্গে একটা জায়গায় ট্যুরে যায়, সেখানে গিয়ে মিডিয়ার সব প্রশ্নের উত্তর দেয়। আর ওই সময় তাদের এই গানটা ABC অর্থাৎ বিশ্বের টপ ব্লাস্টার গানের একটিতে পরিণত হয়েছিল, আর যেই কারণেই তারা 1971 সালে পুরো পরিবার সহ ধনী হয়ে যায় এবং তারা একটি বড় ভিলেজে শিফট হয়ে যায়। তো মাইকেল উঠতি তারকা হিসেবে অনেক বড় বড় তারকার মধ্যে একজন হয়ে যায়। তো চিন্তা করো যে স্বাধীনতার সময়ে ওই রকম জনপ্রিয় লেভেলে গিয়েছিল, তার মানে বাংলাদেশের জন্মই হয়নি তখন, আর তখন মাইকেল এতটা জনপ্রিয়তা হয়েছিল। তো যাই হোক, এরপর জোসেফ মাইকেলকে বিলের সঙ্গে পরিচয় করিয়ে দেয় যে এখন থেকে মাইকেল জ্যাকসনের পার্সোনাল বডিগার্ড হতে যাচ্ছিল। আর এখানে বিলও খুব ভালো মানুষ ছিল। তো মাইকেল এবং বিলের মধ্যে অনেক ভালো বন্ধুত্ব গড়ে ওঠে। কিন্তু মাইকেলের একটা অভ্যাস ছিল, সেটা হচ্ছে তার মা ক্যাটের সঙ্গে রাতভর সিনেমা দেখতো এবং তার মার সাথে শেয়ার করতো যে তার স্টাইলিশ পায়ের নাচ পুরো দুনিয়াকে দেখাতে চায়। আর এরপর একদিন মাইকেল তার মার সঙ্গে একটা জিদ করে বসে, বলে যে আমি বাড়িতে একটা পশু পালন করতে চাই, কিন্তু ওর মা এটা মানা করে দেয়। তবে এরপরও মাইকেল করে, তার মাকে রাজি করিয়ে নেয়। কিন্তু মাইকেল জানতো যে তার বাবা রাগ করবে, কারণ তার বাবা তাকে তার ছেলে হিসেবে বা শিশু হিসেবে দেখে না, বরং ওকে আয় করার একটা মেশিন হিসেবে দেখে। আর এই কারণে ওর বাবা যেমন ইচ্ছে তেমন ভাবে ওকে ইউজ করে। বাট এই কথা শুনে মা ক্যাট বলে যে দেখো বাবা, তুমি তোমার বাকি ভাইদের চেয়ে অনেক বেশি ব্রিলিয়ান্ট, কিন্তু তারপরও তোমার বাকি ভাইয়েরা কিন্তু সবসময় তোমার পাশে ছিল। তো এদের কারণে তুমি যত বড়ই হও না কেন, তোমার পরিবারকে অন্তত ভুলে যেও না। তো এর কয়েকদিন পর আমরা দেখতে পাই যে মাইকেল একটা ফেয়ারের টেস্ট শো করে, আর তখন বিশেষ করে ওখানকার মেয়েরা মাইকেলের অনেক বড় ফ্যান হয়ে উঠেছিল। তো মাইকেলেরও তার ভাইদের সঙ্গে অনেক ভালো লাগতো। আর তার 7 বছর পর আমরা দেখি মাইকেলের জীবনে পুরো বদলে যায়, সে অনেক বড় হয়ে গেছে। আর তখন তার সঙ্গে কোয়েন্সি নামের একজনের পরিচয় হয়, যিনি আরও অনেক বড় মাপের মিউজিক প্রডিউসার ছিলেন।
তো এরপর তারা দুজন মিলে একটা নতুন অ্যালবাম বানানোর কথা ভাবে। আর এরপর ওই প্রডিউসার কুইন্সির লোকেরা বাবা জোসেফকে এসে এই অ্যালবামের ব্যাপারে জানায়, কারণ মাইকেল সরাসরি ওদের সাথে কথা বলতে ভয় পায়। তবে এই অ্যালবামটা যদি বের হয় তাহলে মাইকেল অনেক বড় তারকা হয়ে যাবে, কারণ এটা অনেক বড় প্রডিউসারের কোম্পানি। পাশাপাশি মাইকেল জ্যাকসনের যে মার্চেন্ডাইজ সেটাও অনেক টাকায় বিক্রি হবে। মানে মার্চেন্ডাইজ বলতে বোঝায় কি, ধরো ওই গানের মিউজিক ভিডিওতে মাইকেল জ্যাকসন যে ক্যাপ পরবে, যে প্যান্ট পরবে, যে গেঞ্জি পরবে, তো সেইগুলো আর কি। তো যাই হোক, যেহেতু মাইকেল জ্যাকসনের বাবা এখানে ম্যানেজার, তো তাকে সব হ্যান্ডেল করতে হয়। আর তখন তার বাবা জোসেফ বলেছে যদি মাইকেলকে নাও তাহলে মাইকেলের সাথে ওর ভাইদেরও অ্যালবামে রাখতে হবে, কারণ ওরা হচ্ছে জ্যাকসন 5 এবং মাইকেল সবসময় তার পরিবারের সাথেই পারফর্ম করবে। তবে এই বিষয়টাতে তারা রাজি হয় না এবং বলে যে আমরা এই বিষয়ে ভেবে দেখব এবং পরে জানাবো। আর এদিকে দেখি যে আমরা মাইকেল তার বাড়িতে ঘোড়া পালতে শুরু করেছে এবং মাইকেল কুরেন্সির সঙ্গে নতুন গানের রেকর্ড শুরু করে দেয়। আর সেখানে তার নতুন গান অফ দ্য ওয়ার্ল্ড অ্যালবামে রাখা হয়। আর এখানে লক্ষ্য হচ্ছে মাইকেল কিন্তু বর্তমানে গানে একদম প্রো হয়ে উঠেছে। পাশাপাশি মাইকেল এখন একটা স্টার, আর এই কারণে সে এখন তার ড্যান্সও ডেভেলপ করেছে এবং সেই হিসেবে মিউজিক অ্যালবামে তার নাচও সেই রকমভাবে দেখায়। আর এদিকে প্রডিউসার কুইন্সের সাথে মাইকেলের আরও নতুন নতুন গান আসতেই থাকে। ধীরে ধীরে মাইকেল আরও ফেমাস হতে শুরু করে। আর মাইকেলের একটা স্পেশাল ব্যাপার হচ্ছে অসুস্থ বাচ্চাদের সাথে তার দেখা করতে অনেক ভালো লাগতো এবং ওদের সাথে সময় কাটাতে চাইতো। আর এর কিছুদিন পরে আমরা দেখতে পাই যে মাইকেল তার নিজের সাথে রাখার জন্য বাড়িতে একটা শিম্পাঞ্জি নিয়ে আসে এবং মাইকেল সেটার নাম রাখে বাবলস। কিন্তু এই ব্যাপারটা মাইকেলের বাবা একদমই পছন্দ করে না। কিন্তু এখন তো মাইকেল বড় হয়েছে এবং তার উপরও স্বাবলম্বী, তো সে তার জেদে অটল থাকে এবং বাড়িতে সে বাবলসকে রাখবেই। আর সে যেহেতু টাকা ইনকামের একমাত্র পথ, এজন্য সবাইকে ব্যাপারটা মানতে হয়। আর তারপর মাইকেল বাবলসকে বাড়িতে নানা জিনিস শেখাতে শুরু করে এবং সে তাকে পিটার প্ল্যানের গল্পও শোনাতো। তখন মাইকেল নিজের চেহারা দেখে ফিল করে যে তার নাকটা অনেক মোটা এবং নাকটা চেঞ্জ করা উচিত। তো এজন্যই মাইকেল করে কি নাকের প্লাস্টিক সার্জারির কাছে যায়। আর নাকের প্লাস্টিক সার্জারিকে বলা হয় যে ব্রাইনোপ্লাস্টিক। তো ডক্টর জিজ্ঞাসা করে যে তুমি কেন এমনটা করছো? মাইকেল বলে যে আমি এখন একটা স্টার, রেগুলার ফটোগ্রাফার আমার ছবি তুলে, আর মুখটা একদম পারফেক্ট দেখাতে হবে, তো এর জন্য আমার নাকটাও তো পারফেক্ট চাই। তো ডাক্তার বলে যে আচ্ছা ঠিক আছে। তো এরপর মাইকেল নাকের সার্জারি করে বাড়িতে চলে আসে। আর তার বাবা জোসেফ যখন এটা দেখে যে মাইকেল তার নাক আরো পারফেক্ট করেছে, প্লাস্টিক সার্জারি করেছে, তো জোসেফ এটা দেখে জাস্ট একটু হাসে কিন্তু কোনো কিছুই বলে না। মানে বুঝতেই পারছে যে মাইকেল এখন অনেক বড় হয়ে গেছে এবং মাইকেলও সোজাসুজি নিজের ঘরে চলে যায়, মনে করে যে সে কনসিয়াস হয়ে গেছে আর তার মানে চেহারা আরো সুন্দর লাগবে। তো এরপর লাগাতার কয়েকটা সার্জারি হয়, যেমন ব্রু সার্জারি। কিন্তু মাইকেল জ্যাকসন তো মুখ সার্জারি করে ফর্সা করেছিল, তো এটা এখনও এই সিনেমার এই পর্বে আসেনি, হয়তো দ্বিতীয় পার্ট আসতে পারে। তো যাই হোক, এর পাশাপাশি সে বাড়িতে অনেকগুলো পশুপালন শুরু করছিল। তারপর সে এসে বাবা জোসেফকে সঙ্গে করে বলে তার এক ভাই তার ব্যান্ড ছেড়ে চলে গেছে, মানে বড় ভাই চলে গেছে। কিন্তু জ্যাকসন ফ্যামিলি এই কারণে ভেঙে পড়বে না, তারা এখনো 4 ভাই মিলে পুরো দুনিয়া দখল করতে পারে। তো এরপর তারা 4 ভাই মিলে একটা ট্যুরের প্ল্যান করে, কিন্তু এটা সবাই এতটা পছন্দ করে না। জোসেফ সেখানে সবাইকে ধমক দেয় যে মাইকেল যেহেতু ফেমাস হয়েছে, এই সুযোগটা আমাদের হাতে নিতে হবে। আর আমরা যদি অনেক বড় একটা ট্যুর দেই, আমরা যদি 50টা কনসার্টও করতে পারি, তাহলে এতে কোটি টাকার মালিক হয়ে যাব। কিন্তু মাইকেল এবার আর রাজি হয় না। আর এবার মাইকেলের মা এবং তার ছেলেকে সাপোর্ট করে, কারণ সিচুয়েশন চেঞ্জ হয়েছে। বাট জোসেফ তখন বলে যে বাড়ির সব ডিসিশন আমিই নেব, এবং এই কারণে সে মাইকেলের কাছে তেড়ে আসে এবং তাকে মারতে উদ্বুদ্ধ হয়। বাট মাইকেল এবার ভয় পায় না, রাগ করে সে সেখান থেকে চলে যায়। আর এরপর আমরা দেখতে পাই যে মাইকেল তার ফ্যানদের মাঝ বরাবর গাড়ি নিয়ে যাচ্ছিল, আর ভেতরে ভেতরে সে পুরো ব্রোকেন। এরপর মাইকেল তার বডিগার্ড বিলকে তার ছোটবেলার গল্প বলে যে কিভাবে সে বাবার অত্যাচারের কারণে কষ্ট পেয়েছিল, আর এখন থেকে সে সকল ধরনের ট্যুর সোলো করতে চায়, তার মানে একা কি করতে চায়। তখন বিল মাইকেলকে পরামর্শ দেয় যে তুমি যেহেতু বড় হয়ে গেছো, 18 বছর পার হয়ে গেছে, তুমি চাইলে এখন বাবা থেকেও দূরে থাকতে পারো।
তো এই ব্যাপারটা নিয়ে মাইকেল ভাবতে শুরু করে। আর এদিকে মাইকেল তার পরিবারের অন্যান্য সদস্য অর্থাৎ ভাইদের সঙ্গে কিছুটা ট্যুরও করছিল। আর মাইকেলের জনপ্রিয়তা হওয়ার কারণে এই সব কিছু হাউসফুল ছিল। আর সেখানে জন বেন্স নামের একজন লোক ছিল, সে মাইকেলকে আইনগত সাপোর্ট দেবে। তো যাই হোক, সবাই জানতে চায় যে মাইকেল এখন সোলো শো করতে আগ্রহী, মানে ওই 5 ভাইয়ের দায়িত্ব শেয়ার নিতে যাচ্ছে না। তখন সে জানতে পারে যে উকিল জন, সে বড় বড় সিঙ্গারদের হ্যান্ডেলিং এর কাজ করে এবং তাদের কেসগুলো সামলায়। আর তখন মাইকেল জনকে বলে যে ওর হয়ে কাজ করার জন্য, কিন্তু প্রথমে বলে যে আমার একটা নতুন ম্যানেজার লাগবে। তো তখন উকিল বুদ্ধি দেয় যে তাহলে তোমার বাবাকে ম্যানেজারের পদ থেকে অব্যাহতি দাও। তো মাইকেল রাজি হয়ে যায় এবং তার বাবাকে অব্যাহতি দিতে আইনগত প্রসেস শুরু করে দেয়। আর এই জন্যই মাইকেলকে সবাই উপকার করতে আগ্রহী দেখাতো, কারণ সে জানতো যে মাইকেল আরো বড় স্টার হতে চলেছে। তো যাই হোক, এরপর সন্ধ্যায় বাবা জোসেফ জানতে পারে যে মাইকেল তাকে ম্যানেজারের কাছ থেকে সরিয়ে দিয়েছে এবং তার মায়ের সঙ্গে মানে ক্যাটের সঙ্গে কথা বলতে শুরু করে যে মাইকেল যেন অন্য কাউকে ম্যানেজার না বানায়। বাট এখানে মা ক্যাট বলে যে তো তোমরা তো বড় হয়ে গেছো, তুমি তাকে মারতে পারবে না যেটা সে আগে করেছো। তো আজকে কিংবা ছেলের সাপোর্ট নিয়ে বাবার সঙ্গে ঝগড়া করবে? এখানে মা বলে যে তুমি মাইকেলের পিছু ছিঁড়ে দাও, আর তোমরা খাঁচার বন্দি পাখি নয়। আর এই সব কিছু একমাত্র মাইকেলের কারণেই হয়েছে। তো মাইকেল অনেক বেশি করেছে। আর জোসেফ বলে যে আমি যা করেছি তা ওর জন্যই করেছি, আমি ওদেরকে তৈরি করেছি এবং আজকে ওরা আমাকে সম্মান দেবে। আর তখন মাইকেলের মা ক্যাট বলে যে তুমি যা ইচ্ছা তাই ভাবতে পারো, কিন্তু তুমি কারো জীবন কন্ট্রোল করতে পারো না। তো যাই হোক, এক প্রকারে কয়েকদিন পরে মাইকেল এবং তার বিল একসঙ্গে শপিং করতে বের হয়। আর সেখানে কিছু ছেলে মেয়ে এবং তারা মাইকেলকে দেখে চিনতে পারে। আর তখন মাইকেল দাঁড়িয়ে দাঁড়িয়ে সেখানকার সকল ছেলে মেয়েদের অটোগ্রাফ দিচ্ছিল, গিফট দিচ্ছিল। তো মাইকেল ছোট বাচ্চাদের অনেক পছন্দ করত, কারণ সে নিজের শৈশবটা কখনোই ভালোভাবে কাটাতে পারেনি। আর এই কারণে সে ওই ছেলে মেয়েদের মাঝে নিজের শৈশবটা দেখতে পায়। আবার ধীরে ধীরে সে বাড়িতে চলে আসে এবং আরো অনেক প্রাণীদের সঙ্গে নিয়ে আসতে চাইতো। এবং একদিন জোসেফ তাকে একটা চিঠি দেয় এবং বলে যে আমি যা করেছি আমার পরিবারের জন্য করেছি, এটা মনে রেখো। তবে মাইকেল এটা কিছুই ধরে না, মানে পাত্তাই দেয় না। তো এরপরে দেখা যায় যে মাইকেল ক্যান্সারে আক্রান্ত ছেলে মেয়েদের সঙ্গে দেখা করতে গিয়েছে। তো এদিকে কিন্তু মাইকেলের 100+ বন্ধু হয়ে গেছে, মানে প্রডিউসার এবং মাইকেল বর্তমানে বাকি সবার কাছ থেকে দূরে থাকে, নিজের মতো করে নিজের কাজ শেষ করতে চাচ্ছিল, কারণ সে ব্যক্তি জীবনে খুব বেশি মানুষ দেখতে পছন্দ করতো না। আর এই জন্য ব্যাপারটা জানতো। আর এদিকে আমরা দেখতে পাই যে মাইকেল তার পরবর্তী অ্যালবামের জন্য টাইটেল নিয়ে ভাবতে লাগে এবং ভাবে যে কিনবে, মিউজিক ভিডিও করবে, কিভাবে পারফরমেন্স করবে সেটা নিয়ে অনেক চিন্তা করত। আর এজন্য সে প্রতিদিন সকালে উঠে নিজের বাড়িতে তৈরি করা একটা বিশেষ স্টুডিওতে এসে এই বিষয়গুলো নিয়ে বিশ্লেষণ করত। আর এখানে তার সঙ্গীতের সুর তৈরি হতো, আর এর নাচের মিউজিক ভিডিওতে কোন ধরনের নাচ থাকবে, কিভাবে মিউজিক ভিডিও হবে, এগুলো সে গবেষণা করত। তবে ওর মাথায় কোনো আইডিয়া আসছিল না কি গান লিখবে, কি মিউজিক ভিডিও করবে। কিন্তু হঠাৎই দেখা যায় যে শহরে যে ব্ল্যাক বা নিগ্রো মানুষ রয়েছে তাদের মধ্যে ভয়ঙ্কর যুদ্ধ শুরু হয়ে গেছে। মানে এক নিগ্রো আর এক নিগ্রোকে মেরে ফেলতো, কারণ সব সন্ত্রাসী নিগ্রোর দিকে। হিংসা দেখে মাইকেলের মন ভেঙে পড়ে। সে বুঝতে পারে না যে মানুষ কেন একে অপরকে ঘৃণা করে। তো মাইকেল ঠিক করে ওদেরকে বদলাতে হবে। আর তাই মাইকেল তার বডিগার্ড বিলকে নিয়ে ওই সকল জায়গায় যায় যেখানে শহরের বড় বড় গ্যাংরা ড্যান্স পারফরমেন্স করতো। আর তখন মাইকেল ওদের সাথে দেখা করে আর ওদের সবাইকে অবাক করে দেয়। মাইকেলকে স্ট্রিট ড্যান্স ট্যালেন্ট দেখায়। তো মাইকেল তখন ওদের সবাইকে একটা অফার দেয়, আর সেটা হচ্ছে তোমাদের গ্যাং উইয়ার করবে না এবং আমার যে নতুন মিউজিক ভিডিও অ্যালবাম সেইখানে তোমরা সবাই ড্যান্স দেখাবে। তো সবাই অনেক খুশি, মাইকেলের সঙ্গে নাচতে শুরু করে। পাশাপাশি মাইকেল সবাইকে স্টেপও দেখাচ্ছিল। তো মাইকেল বুঝতে পারছে যে সে শুধুমাত্র যে ভালো শিল্পী ছিল তাই নয়, মনের দিক দিয়েও সে অনেক ভালো একটা মনের মানুষ ছিল। তো এরপর আসা হচ্ছে মাইকেল জ্যাকসনের সেই বিখ্যাত গান বিউটি, এবং সেই বিউটি গানের যে ব্যাকগ্রাউন্ড ড্যান্সার ছিল সেটা কিন্তু ওই গ্যাংস্টারদের দিয়েই তৈরি করা হয়েছে। তবে বিউটি গান তৈরি হলেও মাইকেলের যে প্রডিউসার সে কিন্তু বিউটি গানটিকে অ্যালবামের সঙ্গে গান বানানোর জন্য আত্মবিশ্বাসী ছিল না। তো সবচেয়ে সেরা যে গানটা সেটার নামে অ্যালবামের নাম দেওয়া হয়। তো বিউটি গানটাকে সে বেস্ট বলতে পারছিল না। আর ওইদিকে মাইকেল পরীকে একটা হরর সিনেমা দেখাচ্ছিল এবং ওই হরর মুভি থেকে ইন্সপায়ার হয়ে সে আলাদা একটা কিছু ভাবে
এবং সে থ্রিলার নামের একটা গান তৈরি করে। আর এরপরে আমাদের থ্রিলারের ওই গানের সুরটা পুরো মেকিং করে দেখানো হয়। এখানে ওর স্টাইলটা অনেক আলাদা ছিল। এখানে মাইকেল জ্যাকসন এই মিউজিক ভিডিওর জন্য এত বেশি কষ্ট করে যে মানে পারফেক্ট হও, না হলে এর জন্য বারবার করতে হবে। পারফেকশনের নেশায় সে গানটাকে বারবার বদলে ফেলে এবং আরো বেস্ট করে তোলে। কারণ এই গানটা আজও কিন্তু আইকনিক হয়ে রয়েছে এই অ্যালবামের নাম। কিন্তু সে থ্রিলার গানের নাম বদলে দিয়ে লঞ্চ করা হয় এবং এই অ্যালবামটাই ছিল সময়ের বিশ্বের সবচেয়ে বড় অ্যালবাম এবং ওই সময়ের মধ্যে সবচেয়ে বেশি বিক্রিত অ্যালবাম ছিল এটি। এরপর মাইকেল সিবিসি অর্থাৎ মিউজিক সিডি প্রডিউসার ওয়াল্টারের সঙ্গে দেখা করে এবং সেখানে তার সঙ্গে জনও ছিল। আর তখন ওয়াল্টার মাইকেলের সেই অ্যালবামের প্রশংসা করতে লাগলো, কারণ সে নতুন নতুন রেকর্ড ভেঙে দিছে। বাট মাইকেল তখন বলে যে আমি তোমার প্রতি একটু রেগে আছি, কারণ তুমি এমটিভিতে আমার গানের প্রচার করছো না। আর তখন ওয়াল্টার বলে যে আসলে এমটিভির লোকেরা ওরা ব্ল্যাক মানুষের গানগুলো প্রচার করতে চায় না, তবে আমি ওদের রাজি করানোর পুরো চেষ্টা করব। বাট মাইকেল বলে যে তোমাকে এটা করতেই হবে, ওদের সঙ্গে ভালো মতো কথা বলো, হয়তো ওরা রাজি হয়ে যাবে, না হলে আমি কিন্তু অন্য কোনো প্রডিউসারের সাথে কাজ করব, অন্য কোনো এজেন্সির সঙ্গে কাজ করব। আর তখনই ওয়াল্টার কি করে যে এমটিভির লোকদেরকে কল দেয় এবং তাদেরকে হুমকি দেয়, তোমরা যদি মাইকেল জ্যাকসনের গানগুলো এমটিভিতে না দেখাও তাহলে তোমাদের কোম্পানির যত শিল্পী রয়েছে কোনো গানের রাইটসই কিন্তু তোমাদের দেবে না, এমটিভিতে দেখাতে দেব না, তোমাদের প্রতিদ্বন্দ্বী কোম্পানিকে দেব। তো বুঝতে পারছো যে মাইকেল জ্যাকসন কিন্তু হিউজ রাজনীতির শিকার ছিল। ওই দিনের পর সে মাইকেলের গানগুলো এমটিভিতে বাজতে শুরু করে এবং সাথে সাথে মাইকেল জ্যাকসন আমেরিকার প্রতিটি টিভিতে ঢুকে পড়ে। কেউ বড় হতে দেবে না, সেই মানুষটা কত বড় লেভেলের হতে চেয়েছে টিভিতে ঢুকার আগেই। আর এরপর আমরা 1983 সালের মাইকেলকে স্টেজ পারফরমেন্স করতে দেখি। মাইকেল এখন পুরো দুনিয়ার সবার পছন্দের স্টার হয়ে গেছে, সবাই তাকে সাপোর্ট করে। আর মাইকেল যখন খালি গলায় রাস্তায় দাঁড়াতো অনেক মানুষের ভিড় জমে যেত। তো এরপর আমরা দেখতে পাই যে মাইকেল একটা শো শেষ করে নিজের পরিবারের সঙ্গে দেখা করে এবং এতে সবাই খুবই খুশি ছিল। কিন্তু আর সেখানে ওর বাবা জোসেফ এসেও মাইকেলের প্রশংসা করতে লাগে। তবে মাইকেলকে সে বলে যে তুমি তো মানি মেকিং মেশিন। তো এটা শুনে পরিবারের সবাই রেগে যায়, মাইকেলও রেগে যায়। আর বাবা জোসেফ রেগে গিয়েও অন্যদিকে ড্রিঙ্কস করতে শুরু করে। আর অন্যদিকে আমরা দেখতে পাই যে ডন কিং নামের একজন বক্সার প্রমোটার বাবা জোসেফের সঙ্গে দেখা করে এবং সে চাচ্ছিল যে মাইকেল জ্যাকসন এবং তার ভাইকে নিয়ে আমেরিকার সব জায়গায় একটা ট্যুর করুক। কিন্তু এই ট্যুর পুরোটা স্পন্সর করবে পেপসিকো, মানে পেপসি কোম্পানি, যেটা আমাদের জন্য অনেক বড় প্রফিটেবল হবে। কিন্তু তাদের ভরসা ছিল না যে মাইকেল এখানে তার ভাইদের নিয়ে এই পারফরমেন্স করবে কিনা। বাট ওর বাবা কথা দিয়ে দেয় যে তুমি জাস্ট তোমার কাজ করো, ওকে ম্যানেজ করার দায়িত্ব আমার, এবং সে কিছু অগ্রিম টাকাও নিয়ে নেয়। আর এরপর রাত হয়ে যায় এবং আমরা দেখতে পাই যে মার্কেট এবং মাইকেল জ্যাকসন টিভি দেখছিল। আর সিনেমা শেষ হলে মার্কেট ঘুমানোর জন্য চলে যায়। তখন মাইকেল তার রুমে আসে এবং সে এসে তার বাবাকে দেখতে পায়। তো বাবা মাইকেলের প্রশংসা করতে থাকে, কারণ সে বর্তমান দুনিয়ার সবচেয়ে বড় তারকা। আর তখন মাইকেল জানতে চায় যে তোমার এখানে আসার কারণ কি। তখন বাবা জোসেফ বলে যে তোমার ভাইদের সাথে মিলে একটা লাস্ট ট্যুর করা দরকার, আমি চাই না যে এটা তুমি আমার জন্য করো, বরং তোমার ভাইদের জন্য করো। আর তখন মাইকেল বলে যে ড্যাড, আমি আমার জীবনটা আমার নিজের মতো করে বাঁচতে চাই, আর এখন পর্যন্ত আমি যা করেছি পরিবারের জন্যই তো করেছি, তোমরা আমার জন্য যতটুকু করেছিলে বিনিময়ে ততটুকু তো আমি দিয়েছি তোমাদের, আর কত। আর তখন তার বাবা জোসেফ বলে যে এটা তোমার পরিবার, তোমার ভাইদেরকে তুমি ছেড়ে দেবে আর তোমাকে কালো মানুষের জন্য অনেক কিছুই করতে হবে, কারণ কালোরা জীবনে অনেক সহ্য করেছে। আর মাইকেল তখন মনে মনে অপ্রস্তুত হয়ে যায়। আর জোসেফ এই সুযোগটা কাজে লাগিয়ে বলে যে দ্রুত সিদ্ধান্ত নাও, আর এই কথা বলে চলে যায়। আর কিছুদিন পরে মাইকেল এখানে তার ভাইদের সঙ্গে পারফরমেন্স করছিল। আর তখন এখানকার যে ডিরেক্টর সেই শেয়ারটু আরো বেশি জামচু এবং আরো জমকালো করতে চাচ্ছিল। আর এই কারণে ডিরেক্টর মাইকেলকে স্টেজের নিচে নামিয়ে দাঁড় করায় এবং সেখান থেকে একটা জাক্কাস এন্ট্রি দিবে। তার মানে মাইকেলের যে এন্ট্রিটা হবে সেটা হবে খুবই আকর্ষণীয়, আগুনের মধ্যে এন্ট্রি। তবে এখন আমরা দেখতে পাই যে মাইকেলের হাতে একটা অ্যাশ এসেছে, মানে যে ডবল রোগ হয় অর্থাৎ সাদা চামড়া হয়ে যায় সেই রোগ এসেছে। তো এটা দেখে সে খুব চিন্তিত হয়ে যায়
তার হাতে গ্লাভস পরে নেয়। আর তখন এই পেছন থেকে একটা ধামাকা এবং মাইকেল নাচতে নাচতে এগিয়ে আসে, কিন্তু এই বিস্ফোরণে মাইকেলের মাথায় আগুন লেগে গিয়েছিল এবং পুরো মাথায় আগুন জ্বলছিল। আর তখন সবাই চিৎকার করে আসে এবং ওকে সাহায্য করতে লাগে। তবে মাইকেল এতে তো এত বেশি আহত হয়ে যায় যে তাকে হসপিটালে নিতে হয়। আর কিছুক্ষণ পরে ডক্টর এসে মাইকেলের পরিবারকে বলে যে সে এখন আউট অফ ডেঞ্জার, আপনি অনেক বেশি আহত হয়েছেন, আপনি যে বেঁচে গিয়েছেন এটাই ভালো খবর। কিন্তু বাবা জোসেফ জিজ্ঞেস করে যে সে কি পারফরমেন্স করতে পারবে। তো এটা শুনে মা ক্যাট এবং ডক্টর দুজনেই অবাক হয়ে যায়। ডক্টর বলে যে সে প্রায় মারাই যাচ্ছিল, তার পুরোপুরি সুস্থ হতে মাসখানেক সময় লাগবে। আর আপনি এটা কেমন কথা বলছেন? বাট জোসেফ বলে যে ওর শুগুলো অনেক গুরুত্বপূর্ণ, আপনি বুঝতে পারছেন না। তো যাই হোক, আগুনের কারণে মাইকেলের মাথার অংশ পুড়ে গিয়েছে, এই কারণে তাকে আজীবনকালের জন্য উইক শু পরে থাকতে হবে। মানে মাইকেল জ্যাকসনের মাথায় যে কোঁকড়ানো চুল দেখতে পাও, সেই চুলগুলো কিন্তু পরের চুল, ওটা হেয়ার উইক ছিল, কারণ তার মাঝখানে পুড়ে গিয়েছিল। তো ডক্টর বলে যে সমস্যা নেই, এটা সত্যিকারের চুলের মতোই হবে। তো মাইকেলও রাজি হয়ে যায়। তো মাইকেল যেহেতু একটু কালো ছিল, তাই ছোটবেলা থেকে তার মনে একটু দুঃখ ছিল। নাক সার্জারি করালো, মানে চেহারা নিয়ে তো এমনিই দুঃখ, আবার চুলও চলে গেল। এরপর আবার হাতের মধ্যে অ্যাশও উঠেছে, মানে সম্পূর্ণ শরীর সাদা হয়ে যাবে, তো এক সময় বিশ্রী দেখা যাবে। তো যাই হোক, এরপর হসপিটালে মাইকেল কয়েকদিন সারাদিন টিভিতে কার্টুন দেখতো। আর তখন বিল এবং তার সম্পূর্ণ পরিবার তার খেয়াল রাখতো। আর মাইকেলের ফ্যানরা পুরো দুনিয়া থেকে ওকে সুস্থ হওয়ার জন্য মেসেজ পাঠাতো। আর তখন সেখানে প্রডিউসার জন আসে, মাইকেল দিকে দেখে এবং জন এটা দেখে খুবই খুশি হয়। এরপর তারা দুজন অনেক কথা বলে। জন তখন মাইকেলকে বলে যে তারা পিএফসিকিউর বিরুদ্ধে মামলা করেছে এবং তাদের অবহেলার কারণে মাইকেলের মাথায় আগুন লেগেছিল, আর এখানে আমরা ভালো একটা সেটেলমেন্ট পাবো। আর অন্যদিকে বাবা জোসেফ মাকে আটকে বোঝাচ্ছিল যে জ্যাকসন 5-এর ট্যুরের জন্য আমার অনেক কাগজে সাইন করেছি, মাইকেল যদি ট্যুরটা শেষ না করে তাহলে আমাদের বাড়িটা হারাতে হবে। কিন্তু তারপরও মা ক্যাটের এটা খুব ভালো লাগে না, কারণ সে বুঝতে পারছিল যে তার বাবা জোসেফ মাইকেলকে সব সময় ইউজ করে। কিন্তু মাইকেলেরও তো একটা জীবন আছে, মানে ছেলে এত বড় হয়েছে, একটা স্টার হয়েছে, একটা পার্সোনাল জীবন নাই। বাট তখন বাবা জোসেফ বলে যে হ্যাঁ, তুমি ওর কথা চিন্তা করেছ, তাহলে আমার বাকি বাচ্চাদের কি হবে? তখন মা ক্যাট বলে যে ওরা বড় হয়ে গেছে, ওদের পথ ওরা নিজেরাই খুঁজে নেবে, যার যার যোগ্যতা অনুযায়ী সেই পজিশনে চলে যাবে। মানে সবাইকে ওঠানোর দায়িত্ব কিন্তু মাইকেলের না। খুব সিরিয়াসলি একটা সুন্দর কথা বলেছে। এর কিছুদিন পর আমরা দেখতে পাই যে মাইকেল আর বিল একসাথে ছিল। আর তখন মাইকেল বলে যে আমি ঠিক করে ফেলেছি যে আমি সারা জীবন এই কাজ করতে পারবো না, সবার ঝামেলা আমি নিতে পারবো না, আমাকে একলাই হতে হবে। তো বিলে এই কথা বলেছে, এটা তোমার সঠিক সিদ্ধান্ত। আর এরপর আমরা দেখতে পাই যে 1984 সাল, যেটা হচ্ছে ডরসার স্টেডিয়াম, এবং সে তার ভাইদের সাথে লাস্ট পারফরমেন্স করেছে। আর এই পারফরমেন্সটাই অনেক বেশি জমজমাট ছিল এবং পারফরমেন্স দেখে দর্শকরা একদম পাগল হয়ে যায়। কিন্তু শোয়ের শেষে মাইকেল সবাইকে জানায়, মানে একটা অ্যানাউন্সমেন্ট দেয় যে এটাই আমাদের ভাইদের সঙ্গে শেষ শো, আর এজন্য এই শোটা আমার জীবনের খুবই স্পেশাল। আর ফ্যানরা এটা শুনে অনেক বেশি এক্সাইটেড হয়ে যায়। কিন্তু মাইকেল দেখে যে ওর বাবা জোসেফ অনেক রেগে রয়েছে। তবে এরপরও মাইকেল তার ভাইদের সাথে মিলে পারফরমেন্স করে। আর শো শেষ হওয়ার পরে জ্যাকসন 5-এর সকল সদস্য দর্শকদের শেষবারের মতো বিদায় জানায়। এরপর মাইকেল চলে যেতে থাকলে বাবা জোসেফ তার উপর চিৎকার করতে থাকে, কিন্তু মাইকেল এবার আর পাত্তা দেয় না। আর এরপর আমরা দেখি যে কাহিনী বর্তমানে এসেছে, মানে 1988 সাল, লন্ডন শহর। আর মাইকেল একা পারফরমেন্স করার জন্য এগিয়ে যাচ্ছে। আর সে তার একক পারফরমেন্সের ব্যাপারে অনেক বেশি খুশি ছিল। আর মাইকেল বর্তমানে তার পরিবারের ছায়া থেকে এবং পরিবারের দায়িত্ব ছায়ার চাপ থেকে সম্পূর্ণ মুক্ত হয়ে বেরিয়ে এসেছে। আর এখান থেকেই কিন্তু সিনেমাটা শুরু হয়েছিল, মানে এখান থেকে আবার সিনেমাটাই শেষ হলো। তো এরপর কি হয়েছিল বাকি কাহিনীটা কিন্তু আমরা মাইকেল জ্যাকসন পার্ট 2-তে দেখতে পারবো। তো এই সিনেমাটি নিয়ে কিছু দ্বিমত রয়েছে, মানে মাইকেলের জীবনের অনেকগুলো ঘটনা কিন্তু এড়িয়ে যাওয়া হয়েছে। আসলে এটা ভালো হয়েছে, কারণ তার যে বিতর্কিত দিকগুলো ছিল সেগুলো বাদ দিয়ে ভালো কিছু হয়েছে। এবং মাইকেল জ্যাকসন যে এত বেশি জনপ্রিয় ছিল, যার জন্য তার পেছনে কিন্তু লোক অনেক লেগে থাকতো। যেমন তার সম্পর্কে একটা অ্যালিগেশন ছিল যে সে সমকামী ছিল বা এ ধরনের একটা কিছু।
আর এই ধরনের প্রমাণ কিন্তু লাস্ট পর্যন্ত প্রমাণিত করা যায়নি। এছাড়াও মাইকেল জ্যাকসনের যতগুলো ইন্টারভিউ দেখেছি সেখানে আমরা দেখেছি যে একজন মানুষ কিভাবে এত পোলাইট হয়। তবে মাইকেল জ্যাকসন যে সমকামী ছিল এর কোনো প্রমাণ নেই। মাইকেল জ্যাকসনটা আসলে কেমন ছিল, ও ছোটবেলা থেকে ওর জীবনের অনেক কিছু মিস করেছে, যার জন্য বাচ্চাদের মতো সময় দিতে চাইতো এবং বাচ্চাদের জন্য স্পেশালি পার্ক তৈরি করেছিল। তো যাই হোক, তা আমি সবাইকে সাজেস্ট করবো যে মাইকেল জ্যাকসনের একটা ইন্টারভিউ দেখো, তাহলেই তোমরা বুঝতে পারো যে মাইকেল জ্যাকসন কিরকম টাইপের লোক। তো আজকের ভিডিও এ পর্যন্তই। যদি এই মুভির দ্বিতীয় পার্ট আসে তাহলে অবশ্যই এই চ্যানেলে প্রকাশ করব। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক কমেন্ট করবেন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। খুব শীঘ্রই আমি নতুন ভিডিও নিয়ে আসতেছি। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। বাই বাই, টেক কেয়ার।